বিগত 14 বছর ধরে এই বাঙালির এবং এই পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যদি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতেন, এই বাঙালির আত্মপরিচয়কে নিয়ে তার সংকটকে নিয়ে ওনাকে রাস্তায় নামতে হতো না। এই সংকটটার কারণটাই উনি। মানে এই জায়গাটা বলা মানা হচ্ছে কর্মচারীদেরকে চূড়ান্ত অসম্মান করা। এই অসম্মানের পরেও আমার মনে হয় যে আর কোনো কর্মচারীর বাড়িতে বসে থাকা উচিত নয়। আগামী 28 তারিখ আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছি, সবাই পথে নামুন। সুপ্রিম কোর্টে যে লড়াই চলছে সেই লড়াইয়ের একটা ধাপ আমরা জিতে বসে আছি, বাকি অংশটাও আমরা জিতব। যতই চেষ্টা করুন, যতই ছলাকলা করুন, আর কিছু করতে পারবেন না। ওখানে আপনার খেলা শেষ। ডিস্ট্রাকটিভ পাওয়ারের যে ফ্লারিশ পুরা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে, পশ্চিমবঙ্গও যেমন শ্মশানে পরিণত হয়েছে, বাঙালি জাতিও মোটামুটি শ্মশানেই বসে আছে। এবার ছাই মেখে শুধু সদাশিব হওয়া বাকি। ওনার দপ্তর, শ্রম দপ্তরে যে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের সংখ্যা নথিভুক্ত হয়েছে, আমরা বলছি যে 50%-এর ওপর নথিভুক্তি করেইনি, সেই সংখ্যাটাই 45 লাখের বেশি। তাহলে আবার মানে এত বেকার চাকরি পেল কোথায়? একেবারেই বাঙালিদের স্বার্থে আমরা এর আগেও মুখ্যমন্ত্রীকে রাজপথে হাঁটতে দেখেছি। ঠিক কিছুদিন আগেই আবারও এই যে 21-এর সভা, এখানেও তো কিছু হলেও কিছু সামর্থ্য হলেও টাকা ব্যয় হয়েছে। সেই জায়গায় আপনাদের ডিএ দেওয়ার বেলায় কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার বলছে তাদের কোমর ভেঙে যাবে। এটা কি কাম্য? কোথাও না কোথাও দুটো কথা অন্যরকম লাগছে না? প্রথমে যে কথাটা বললেন একটু হাসি পেল আর কি। বাঙালিদের স্বার্থ রক্ষার্থে নাকি তিনি পথে নেমেছেন। এপার বাংলার বাঙালিদের উপরে যে আক্রমণটা বিগত 14 বছর ধরে চলছে, স্বাধীনতার পর থেকে আক্রমণ কোনোদিন আসেনি। মানে আক্রমণটা এমনই যে আমরা বাঙালি হয়ে ভারতবর্ষের অন্য কোনো জায়গায় গিয়ে এখন এটা বলতে লজ্জা পাচ্ছি যে আমরা বাঙালি। মানে আক্রমণটা এমনই ভয়ানক যে আমাদের অস্তিত্বটা, আমাদের আত্মপরিচয়টাকেই মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপরে বলছেন যে সেই ভদ্রমহিলা যিনি দায়িত্ব নিয়ে এই কাজটা করলেন 14 বছর ধরে, তিনি নাকি বাঙালিদের স্বার্থ রক্ষাতে পথে নামছেন। কী লাভ তাতে? যিনি নিজে বাঙালিদেরকে, এই বাঙালি জাতিটাকে শেষ করলেন, তার নামার সাথে কি সম্পর্ক? মানে বছরের 364টা দিন, বলবো কেন 365টা দিনই যিনি বাঙালি স্বার্থবিরোধী কাজকর্ম করেন, তার একদিন পথে নেমে লোক দেখানোর জন্য করার কি যায় আসে? তার থেকে অনেক ভালো হতো যে বিগত 14 বছর ধরে এই বাঙালির এবং এই পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যদি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতেন, এই বাঙালির আত্মপরিচয়কে নিয়ে তার সংকটকে নিয়ে ওনাকে রাস্তায় নামতে হতো না। এই সংকটটার কারণটাই উনি না থাকলে আমার মনে হয়, যখন ছিলেন না, বাঙালির আত্মপরিচয় নিয়ে কোনো দিন এত ভাবতে হয়নি আমাদেরকে। আমরা মাথা উঁচু করে গোটা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছি। আর সরকারের টাকা নেই, এই কথাটা একদমই বিশ্বাসযোগ্য নয়। সরকারের হাতে যে পরিমাণ অর্থ আছে, সেই অর্থ দিয়ে আমাদের দিয়ে দেওয়া, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করা, এই সমস্ত কাজগুলো, শূন্য পদে নিয়োগ, 26,000 সমস্যার সমাধানের জন্য তো কোনো অর্থের প্রয়োজন নেই, কিন্তু সেই সমস্যার সমাধান করছেন না। না, আমি ওই প্রসঙ্গটা দিয়ে যাচ্ছি না। ধরুন ওএমআর পাবলিকেশন করবে, কোনো টাকা খরচা হবে না, কিন্তু ধরুন একদম ফ্রেশ করে রিপ্যানেল করে দেবে, কোনো টাকা খরচা হবে না কিন্তু তার জন্য। তাহলে টাকা খরচাটাই কিন্তু সব ব্যাপার নয় ওনার কাছে। তার থেকে অনেক বড় বিষয় হচ্ছে যে সমস্যাগুলোকে জিইয়ে রাখো এবং এই জাতিটাকে শেষ করো, বাংলার মেধাকে শেষ করো, বাংলার শ্রমকে সস্তা করো, বাঙালিকে তার অস্তিত্বকে নিয়ে সবসময় ভাবতে শেখাও, যাতে করে সে আমাকে নিয়ে কোনো প্রশ্ন তুলতে যেন না পারে। কারণ যে মানুষটা নিজের অস্তিত্ব সংকটে ভোগে, সে আর অন্য কোনো বিষয় নিয়ে ভাবার সময় পাবে কোথায়? এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। কিন্তু আপনাদের ডিএ দেওয়ার বেলায় এর আগেও আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিএর জন্য ঘেউ করবেন না। অন্যদিকে এবারও একবারে এমএ অ্যাপ্লিকেশন ফাইল করে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের কাছে তিনি টাকা জমা রাখবেন, যদি আপনাদের দিলে বাই এনি চান্স মামলা জিতে গেলে যদি আপনারা ফেরত না দেন। বারংবার এরকম রাজ্যের কর্মচারীদের ওপর যে অনাস্থা প্রকাশ করছেন তিনি, সেটা কি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হয়ে তাকে শোভা পায়? যে প্রশ্নটা করেছেন খুব ভালো। এই জায়গাটা ধরেই বলবো এই রাজ্যের কর্মচারীদের কাছে, এই রাজ্যের পেনশনারদের কাছে, এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের কাছে, যে দয়া করে এই সরকারটার প্রকৃত মনোভাবটা বুঝুন। তারা কিন্তু এক মুহূর্তের জন্য আপনাদেরকে বিশ্বাস করে না। তাই যদি নিজেদের সম্মানটাকে ফিরিয়ে আনতে হয়, আমাদের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, সেটাকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আগামী 28 তারিখ সকলে পথে নামুন। চলুন, পথে নামুন।
দেখবেন যে সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। কোনো সরকার আর সাহস করবে না এই কথাটা বলতে যে আমরা সরকারের কর্মচারীদের কাছে টাকাটা দিলে সে টাকাটা ফেরত নেওয়া যাবে না, তার থেকে সুপ্রিম কোর্টের কাছে জমা রাখছি, সুপ্রিম কোর্ট জমা রাখুক, যখন দরকার পড়বে তখন আমরা কর্মচারীদেরকে দিয়ে দেবো। মানে এই জায়গাটা বলা মানা হচ্ছে কর্মচারীদেরকে চূড়ান্ত অসম্মান করা। এই অসম্মানের পরেও আমার মনে হয় যে আর কোনো কর্মচারী বাড়িতে বসে থাকা উচিত নয়। আগামী 28 তারিখ আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছি, সবাই পথে নামুন। দাদা, এই যে আগামী 28 তারিখ নবান্ন চলো কর্মসূচির ডাক, আপনারা কতটা আশাবাদী নবান্ন অবধি আপনারা পৌঁছাতে পারবেন? কারণ কি বারংবার যে চিত্র আমরা দেখতে পাই বিভিন্ন আন্দোলনের, বাকি আন্দোলনের সাথে আমাদের আন্দোলনের তো তফাৎ আছে, সেটা ভালো করেই জানেন, সেটা রাজ্য সরকারও জানে, সেটা পুলিশ প্রশাসনও জানে। একটা কথা বলে দিই যে যেখানে আটকাবে সেখানটাতেই আমরা মানে বসে যাব। হয় মুখ্যমন্ত্রীকে আসতে হবে আমাদের দাবি দাবা মেনে নিয়ে, অথবা ধৈর্যের পরীক্ষা প্রশাসনকে দিতে হবে। আমরা ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য রাজি। 907 দিন ধরে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই। আরও যতদিন বসে থাকতে হয় বসে থাকা হবে। আর আরেকটা বিষয় যে সুপ্রিম কোর্টে যে লড়াই চলছে, সেই লড়াইয়ের একটা ধাপ আমরা জিতে বসে আছি, বাকি অংশটাও আমরা জিতব। যতই চেষ্টা করুন, যতই ছলাকলা করুন, আর কিছু করতে পারবেন না ওখানে, আপনার খেলা শেষ। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী বাঙালিদের জন্য পথে নামছেন রাজপথে, এর আগেও আমরা দেখেছি, আজকেও যে একেবারে 21-এর সভা, সেই 21-এর সভাতেও তিনি একেবারে বাঙালিদের জন্য একাধিক বক্তব্য রাখলেন তাদের কথা মাথায় রেখে। আপনারাও তো বাঙালি, যে 26,000 শিক্ষক চাকরি হারিয়েছে তাদের মধ্যেও তো বাঙালি ছিল, তাদের কথা কে ভাববে? যারা পশ্চিমবঙ্গে থাকেন তারা সকলেই বাঙালি। পশ্চিমবঙ্গে থাকেন বাঙালি নয় সেরকম কেউ আছে নাকি? তাই আলাদা করে বাঙালিদের জন্য কথা বলতে হবে কেন? উনি বরং পশ্চিমবঙ্গবাসীদের জন্য সার্বিকভাবে ভাবুন কিভাবে উন্নতি করা যায়, কী কাজ করলে পরে বাংলার মেধা এবং বাংলা শ্রম তার হৃতগৌরব গোটা পৃথিবীর কাছে ফেরত পাবে, কিভাবে বাঙালি জাতির অস্তিত্ব রক্ষা হবে, সেই কথাটা ভাবুন। আলাদা করে অন্য কোনো জাতিগত সুশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা করলে পরেই বাঙালিরা সব থেকে খুশি হবে যে শিক্ষিত বাঙালি আপনার প্রতি মুখ ফিরিয়েছে। তাদের মুখ যদি আপনাদের দিকে টেনে নিতে হয় তাহলে এছাড়া আপনার কাছে কোনো রাস্তা নেই। কিন্তু সমস্যা হলো তার জন্য যে সদিচ্ছা দেখানোর প্রয়োজন, সেই কনস্ট্রাকটিভ কাজ করার ক্ষমতা আপনার নেই। আপনি যেটা পারেন সেটা হলো ডিস্ট্রাকশন। এই বিগত 14 বছর ধরে আপনার ডিস্ট্রাকটিভ পাওয়ারের যে ফ্লারিশ ওটা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে। পশ্চিমবঙ্গও যেমন শ্মশানে পরিণত হয়েছে, বাঙালি জাতিও মোটামুটি শ্মশানেই বসে আছে। এবার ছাই মেখে শুধু সদাশিব হওয়া বাকি। দাদা, একেবারে 21-এর সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন যে 40% নাকি রাজ্যে বেকারত্ব কমেছে। তিনি দেউচা পাচামি করেছেন, আইআইটি করেছেন, ব্যবসারও যে প্রবণতা সেটা বাড়িয়েছেন। বেকারত্ব কমলেও আজকে রাস্তায় এত লোক কী করে সম্ভব? আইআইটি কোথায় করলেন উনি? আইআইটি তো কেন্দ্রের মানে সরকারের বিভিন্ন ইয়েগুলো শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গে তো একটাই আইআইটি আছে, খড়গপুর। আর কোথায় আইআইটি করেছেন? খড়গপুরের প্রতিষ্ঠাতে যদি নিজেকে বলে দাবি করেন, আমাদের জানা নেই, ইতিহাসটাকে আরেকবার পড়তে হবে। তিনি বই দিচ্ছেন তো ইতিহাস জানার জন্য। 40% বেকার যদি কমিয়ে থাকেন তাহলে এত পরিযায়ী শ্রমিক কেন? তাহলে তো সবাই যদি এখানেই কাজ করে তা বাঙালিদের হেনস্থার কথা আসছে কেন? মানে ওনার দপ্তর, শ্রম দপ্তরে যে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের সংখ্যা নথিভুক্ত হয়েছে, আমরা বলছি যে 50%-এর ওপর নথিভুক্তি করেইনি, সেই সংখ্যাটাই 45 লাখের বেশি। তাহলে আবার মানে এত বেকার চাকরি পেল কোথায়? 6 লক্ষ শূন্যপদ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আছে। 10 লক্ষের মধ্যে 6 লক্ষ যদি শূন্যপদ পড়ে থাকে তাহলে কি করে বেকার সমস্যা দূর করলেন উনি? স্থায়ী পদে নিয়োগ নেই, তাহলে মানে বেকাররা চাকরিটা পেল কোথায়? বেসরকারি ক্ষেত্রে এখানে বিনিয়োগ নেই, বেসরকারি কারখানা নেই, এখানে সরকারের তথ্যই দেখুন, তাহলে বেকাররা চাকরিটা পেল কোথায়? প্রশ্নটা বরং ওনার প্রতি ঘুরিয়ে রইল। আর একটা কথা বলি যে ওনার একটা বড় অভ্যাস আছে, সেটা হচ্ছে সত্যি কথা বলতে জানেন না। সুতরাং অন্য 5টা কথার মতো তিনি এটাও মিথ্যা কথাই বলেছেন বলে ধরে নেবেন। একেবারে শেষ প্রশ্ন, 21-এর সভা থেকে তিনি রীতিমতন অভিযোগ তুলছেন বলা যেতে পারে যে কথায় কথায় কেন নবান্ন চলো, কালীঘাট চলো, অর্থাৎ তার বাড়ির দিকে কেন অভিযান হয়? প্রশ্নটা তো তিনি করছেন যে কথায় কথায় তার বাড়ির দিকে কেন অভিযান করেন আপনারা? আমরা তার কাছ থেকেই শিখেছি। তিনিও বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের সামনে দিয়ে মিছিল করেছিলেন। সুতরাং এই রাস্তা তো তিনিই দেখিয়েছেন। আমরা বরং বলতে পারেন যে আমরা তার ভালো ছাত্রী। আর
যে কারণের জন্য আমাদের যাওয়া, ধরুন আমরা 28 তারিখে যাচ্ছি, 26,000-এর ওএমআর পাবলিশ করতে হবে, তাদের জন্য নির্ভুল যোগ্যতার তালিকা দিতে হবে, আমাদের ডিএ মেটাতে হবে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে, 6 লক্ষ শূন্য পদে যারা চাকরি প্রার্থী যারা বসে আছে তাদের নিয়োগ চাই, নতুন নিয়োগ করতে হবে, এবং মানে প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার, নারী সুরক্ষা, এই সমস্যাগুলোর সমাধান হলে আমাদের তো কোনো যায় আসেনি যে নবান্নের দিকে যাওয়ার। কথায় কথায় তার বাড়ি যাবেন আপনারা তাই বলে? নবান্নেও গিয়ে যদি তাকে না পাওয়া যায়, ভবিষ্যতেও তার বাড়ির দিকে যাওয়া হবে। আমরা তো গিয়েছিলাম, আমরাই প্রথম হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। না, আমরা মানে হুঁশিয়ারি বা হুমকি দিই না, আমরা যা কিছু করি কাজে করে দেখাই।